আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ এর জন্য প্রণীত ধারাবাহিক আলোচনার আজকে নবম পর্ব, বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 9 শুরু করছি এবং এবং সাথে সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আজকের ধারাবাহিক প্রশ্নাবলীর 226 নাম্বার থেকে শুরু হবে। প্রশ্ন হচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল বা রদ কত ধারায়? উত্তর, এটি দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯ এর বিধি ৪। শুধু দর্শক মণ্ডলী, আমরা আগেই শিখেছি অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, এটি হচ্ছে আদেশ ৩৯-এ। এখানে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল বা রদ এটি কোন ধারায়? প্রশ্ন, এর উত্তর হবে আদেশ ৩৯-এর বিধি ৪। আদেশ ৩৯-এর মধ্যে যতগুলো বিধি রয়েছে, এই বিধির ৪ নম্বর বিধিতে রয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল। পরবর্তী প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার কি? উত্তর হচ্ছে বিবিধ আপিল। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা যদি হয় তাহলে এর বিরুদ্ধে বিবিধ আপিল করতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বের টিউটোরিয়ালে শিখেছি ১০৪ ধারায়, দেওয়ানি কার্যবিধির ১০৪ ধারায় বিবিধ আপিল, সেই বিবিধ আপিল করতে হবে ১০৪ ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন, সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে প্রতিকার কি? উত্তর হচ্ছে বিবিধ আপিল। ডিয়ার ভিউয়ার্স, পরপর দুটি প্রশ্ন একই রকম, একটু অন্যভাবে লেখা। এটি কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার কি, আর এখানে শুধু একটু পরবর্তী প্রশ্নে আদালতের নাম উল্লেখ করা হয়েছে। সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে প্রতিকার কি? দুটোরই একই উত্তর, বিবিধ আপিল করা যাবে। নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল হচ্ছে দেওয়ানি কারাগারে ৬ মাস আটক। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা কেউ যদি আদেশ ভঙ্গ করে তাহলে তাকে দেওয়ানি কারাগারে ৬ মাস আটক রাখা যাবে। পরবর্তী প্রশ্ন, কমিশন কি? কমিশন হচ্ছে কতিপয় কার্য আদালত নিজে না করে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দ্বারা নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে করার যে আদেশ প্রদান করেন তাই কমিশন। উক্ত কাজে যাদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে কমিশনার বলে। অর্থাৎ আদালতের বাহিরে গিয়ে সাধারণত কখনো বিচার কার্যের কোনো কার্য সম্পাদন করে না। এই ক্ষেত্রে বাহিরের বিভিন্ন কার্যাবলী আদালতের দ্বারা করার প্রয়োজন হলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তিনি নিযুক্ত করেন, তিনি ওই বাহিরের কার্যাবলী সম্পন্ন করেন। যেমন কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ হতে পারে, বা কোনো হিসাব পরীক্ষা হতে পারে, কোনো সম্পত্তির বাটোয়ারা হতে পারে, স্থানীয় কোনো তদন্ত হতে পারে। এই ধরনের কোনো কার্যাবলীর জন্য আদালত ওই উক্ত স্থানে পিও 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 অর্থাৎ প্লেস অফ অকারেন্সে গিয়ে দেখার জন্য এবং ওই কার্য সম্পাদনের জন্য কোনো ব্যক্তিকে তিনি নিযুক্ত করেন। ওই নিযুক্তকে বলা হয় কমিশন, এবং যাকে ওই কাজের জন্য নিযুক্ত করেন তাকে বলা হয় কমিশনার। পরবর্তী প্রশ্ন, কমিশনারের উদ্দেশ্য কি? কমিশনারের উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে সাক্ষ্য গ্রহণ। একটু আগেই যেটি আলোচনায় উল্লেখ করেছিলাম, সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন, হিসাব পরীক্ষা এবং স্থাবর সম্পত্তি বাটোয়ারা। অর্থাৎ এই সকল কাজ প্লেস অফ অকারেন্সে গিয়ে, অর্থাৎ ওই স্থানে উক্ত স্থানে গিয়ে করার প্রয়োজন বিধায় আদালত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে কমিশনার হিসাবে নিযুক্ত করেন। সুতরাং কমিশনারের উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা, স্থাবর সম্পত্তি বাটোয়ারা। নেক্সট কোশ্চেন, কখন সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা হয়? এখানে যে কয়েকটি উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে পূর্বের প্রশ্নটিতে, এই উদ্দেশ্যগুলোর মধ্যে সাক্ষ্য গ্রহণ এর জন্য কমিশন কখন প্রেরণ করা হয়?
কখন সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা হয়? উত্তর হচ্ছে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রাপ্ত হলে, অথবা অসুস্থতা বা বৈকল্যতার জন্য হাজির হতে অসমর্থ হলে। অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা হয় কোনো ব্যক্তিকে কমিশনার হিসাবে সাক্ষ্যদাতার নিকটে, অর্থাৎ সাক্ষ্যদাতা যেখানে থাকেন বা বসবাস করেন সেখানে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়। কখন এটা প্রেরণ করা হয়? যখন উক্ত ব্যক্তি, অর্থাৎ যিনি সাক্ষ্য প্রদান করবেন, উক্ত ব্যক্তি যখন আদালতে উপস্থিত হওয়া থেকে আইনগত ভাবে অব্যাহতি প্রাপ্ত হয়, অথবা তিনি অসুস্থতা বা বৈকল্যতার জন্য হাজির হতে অসমর্থ হন, তার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয়, এরকম হলে এই সকল ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, কাদের জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারেন? উত্তর হচ্ছে আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে বসবাসরত ব্যক্তির জন্য। একটা বিষয়, আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে বসবাসরত ব্যক্তির জন্য, অর্থাৎ আদালতের যেই স্থানীয় সীমানা বা এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারের বাহিরে অন্য এলাকায়, অন্য স্থানের বসবাস করলে সেই সকল ব্যক্তির জন্য। আরেকটি হচ্ছে এখতিয়ারভুক্ত এলাকা পরিত্যাগের উপক্রম করলে, অর্থাৎ কোনো ব্যক্তি আদালতের যে এখতিয়ারভুক্ত এলাকা আছে সেই এলাকা ছেড়ে অন্যত্র যদি চলে যাওয়ার কোনো উপক্রম হয় বা চেষ্টা করে বা এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় সেই ক্ষেত্রে, এবং জনসেবার ক্ষতি ব্যতীত উপস্থিত হতে না পারলে, অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দিতে আসবেন তিনি আসলে যদি জনসেবার কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রেও আদালত কমিশন প্রেরণ করতে পারেন। অর্থাৎ এই তিনটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে, এই সকল ক্ষেত্রে আদালত কমিশন প্রেরণ করতে পারেন। আবার বলছি, আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে বসবাসরত ব্যক্তির জন্য, এখতিয়ারভুক্ত এলাকা পরিত্যাগের উপক্রম করলে, এবং জনসেবার ক্ষতি ব্যতীত উপস্থিত হতে না পারলে, এই তিনটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এই সকল কারণে আদালত এদের কাছে কমিশন প্রেরণ করতে পারেন। নেক্সট কোশ্চেন, স্থানীয় তদন্ত কত ধারায়? উত্তর আদেশ 26-এর বিধি 9। দেওয়ানি কার্যবিধির 26 নম্বর আদেশের 9 নম্বর বিধিতে স্থানীয় তদন্ত সম্পর্কে বলা হয়েছে। কমিশন প্রেরণ করার যে কতগুলো কারণ আমরা পূর্বে দেখেছি, এর মধ্যে একটি হচ্ছে সাক্ষ্য গ্রহণ, আর একটি স্থানীয় তদন্ত। আমরা সাক্ষ্য গ্রহণ সম্পর্কে এতক্ষণ শিখলাম, এখন স্থানীয় তদন্ত সম্পর্কে কথা হচ্ছে। এই স্থানীয় তদন্ত 26 আদেশের 9 বিধিতে। পরবর্তী প্রশ্ন, স্থানীয় তদন্তের জন্য কখন কমিশন প্রেরণ করা হয়? উত্তর সম্পত্তির বাজার মূল্য কিংবা পরিমাণ নির্ণয়ের জন্য। স্থানীয় তদন্তের জন্য কমিশন প্রেরণ করা হয় কখন? যখন সম্পত্তির বাজার মূল্য কিংবা পরিমাণ নির্ণয়ের প্রয়োজন হয় তখন। নেক্সট কোশ্চেন, কমিশন কতদিনের মধ্যে প্রতিবেদন দিবেন? উত্তর অনধিক 3 মাস। অনধিক 3 মাস, অর্থাৎ যে কমিশন নিয়োগ করা হবে সেই কমিশনার অনধিক, অর্থাৎ সর্বোচ্চ 3 মাস তিনি সময় পাবেন। এই 3 মাসের মধ্যে তাকে কমিশনের রিপোর্ট বা প্রতিবেদন প্রদান করতে হবে। কমিশনারের ক্ষমতা সম্বন্ধে আদেশ 26-এ লিপিবদ্ধ আছে। এখানে সম্বন্ধে প্রশ্ন হচ্ছে, কমিশনারের ক্ষমতা কি কি? উত্তর হলো, সাক্ষ্য গ্রহণ করতে পারেন এবং দলিলপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র তলব ও পরীক্ষা করতে পারেন। কমিশনারের ক্ষমতা কি কি? উত্তর হচ্ছে সাক্ষ্য গ্রহণ করতে পারেন এবং দলিলপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র তলব ও পরীক্ষা করতে পারেন। নেক্সট কোশ্চেন, দেওয়ানি আদালতের খরচ কত ধারায়? এটির উত্তর হচ্ছে 35 ধারায়, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 151টি ধারার 35তম ধারায় দেওয়ানি কার্যবিধির বিভিন্ন খরচ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন পক্ষ তার দাবি বা আত্মপক্ষ সমর্থনে মিথ্যা বা বিব্রতকর বিবৃতি দিলে কি হবে?
উত্তর, আদালত সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হিসাবে আপত্তিকারীর জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মপক্ষ সমর্থনে মিথ্যা বা বিব্রতকর বিবৃতি প্রদান করে, সেই ক্ষেত্রে আদালত তাকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হিসাবে আপত্তিকারীর জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত বা লিখিত আপত্তি দাখিল না করলে কি হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত বা লিখিত আপত্তি দাখিল না করলে কি হবে? উত্তর হচ্ছে অনূর্ধ্ব 2,000 টাকা অন্য পক্ষকে প্রদানের জন্য আদেশ দিবেন। নেক্সট কোশ্চেন, বিলম্বের উদ্দেশ্যে দরখাস্ত দাখিল করলে খরচ কত? উত্তর 3,000 টাকা। বিলম্বের উদ্দেশ্যে দরখাস্ত দাখিল করলে 3,000 টাকা খরচ প্রদান করার আদেশ দেয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন, মধ্যস্থতা কত ধারায়? উত্তর 79 এর ক ধারায়, অর্থাৎ 79 ধারার ক এ এই মধ্যস্থতা বা মেডিয়েশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে 79 এর ক ধারায়। নেক্সট কোশ্চেন, মধ্যস্থতা কি? উত্তর হচ্ছে মধ্যস্থতা হলো সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া। আবার বলছি, মধ্যস্থতা হলো সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, যেটি দেওয়ানি কার্যবিধির 89 এর ক ধারায় লিপিবদ্ধ রয়েছে। সেটি হচ্ছে মধ্যস্থতা বা মেডিয়েশন। আদালত কখন মোকদ্দমা মধ্যস্থতায় বা আপোষ মীমাংসার জন্য প্রেরণ করতে পারেন? উত্তর, অর্থঋণ আদালত আইন 2003 এর আওতাধীন মামলা ব্যতীত অন্যান্য মামলার ক্ষেত্রে লিখিত জবাব দাখিলের পর। অর্থাৎ এই অর্থঋণ আদালত আইন 2003 এর আওতাধীন মামলা ব্যতীত এই আইন এর আওতা হবে না। এটি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বলা হচ্ছে লিখিত জবাব দাখিলের পর, অর্থাৎ রিটেন স্টেটমেন্ট যখন সাবমিট করবে তারপর আদালত মোকদ্দমা মধ্যস্থতা বা আপোষ মীমাংসার জন্য প্রেরণ করতে পারেন। নেক্সট কোশ্চেন, কে মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত হতে পারেন? উত্তর, আদালত মধ্যস্থতাকারী নিযুক্ত করবেন অন্য কোনো আইনজীবী, অবসরপ্রাপ্ত কোনো বিচারক অথবা 10 উপধারার অধীনে জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে। অর্থাৎ যিনি আইনজীবী হিসাবে ওই মোকদ্দমায় নিযুক্ত নন, এরকম অন্য কোনো আইনজীবী অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারক অথবা 10 উপধারার অধীনে জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে। অর্থাৎ জেলা জজ কিছু মধ্যস্থতাকারী রেডি করে প্যানেলে রেখে দিতে পারেন, এই প্যানেল থেকে নিযুক্ত করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, কে মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত হতে পারেন না? উত্তর, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত হতে পারেন না। নেক্সট কোশ্চেন, কে মধ্যস্থতাকারীর ফিস নির্ধারণ করবেন? উত্তর, মধ্যস্থতাকারীর সংশ্লিষ্ট আইনজীবী, অর্থাৎ উক্ত মোকদ্দমার সংশ্লিষ্ট আইনজীবী করবেন। মধ্যস্থতাকারীর ফিস নির্ধারণ করবেন সাধারণত সংশ্লিষ্ট আইনজীবী, কিন্তু তবে তিনি যদি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে আদালত করবেন। পরবর্তী প্রশ্ন, কতদিনের মধ্যে মধ্যস্থতাকারী নিযুক্ত হবে? উত্তর হবে প্রেরণের 10 দিনের মধ্যে নিযুক্ত করে আদালতকে অবহিত করতে হবে। তারা ব্যর্থ হলে আদালত 7 দিনের মধ্যে নিযুক্ত করবেন। নেক্সট কোশ্চেন, মধ্যস্থতাকারী নিয়োগের কতদিনের মধ্যে মধ্যস্থতা সম্পাদন করতে হবে? উত্তর, 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে করতে হবে। সেটি যদি সম্ভব না হয় তাহলে আরও 30 দিন বর্ধিত করা যাবে। দ্যাট মিন্স 60 + 30 অর্থাৎ সর্বোচ্চ 90 দিনের মধ্যেই মধ্যস্থতা নিয়োগের পর মধ্যস্থতার সম্পাদন করতে হবে। অর্থাৎ মধ্যস্থতা সম্পাদনের জন্য প্রথমত 60 দিন সময় দেওয়া হবে, এটিতে সম্ভব না হলে আরও 30 দিন পাওয়া যাবে, মোট 90 দিন।
পরবর্তী প্রশ্ন, মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পাদন করতে হবে? একই ধরনের প্রশ্ন, একটু দুইভাবে লেখা। উত্তর হচ্ছে 90 দিন, অর্থাৎ সর্বোচ্চ 90 দিনের মধ্যে মধ্যস্থতার কার্যাবলী সম্পাদন করতে হবে। আজ আলোচনা এ পর্যন্তই। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ আর স্যাটিসফাইড। আল্লাহ হাফেজ।